ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা দিয়ে শুরু করব, যে এই লাইভ শুরু করার আগে যে খবরটা এলো আমার কাছে, সেটা হচ্ছে তোমাদের জেলায় যাদের পেজ থেকে লেখাটা আজকে লাইভ করছে, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তাদের জেলার একজন মানুষ যে মুম্বাই থেকে হেঁটে ফেরার চেষ্টা করছিল তার বাড়িতে। ভোসওয়াল স্টেশনের কাছে সে হেঁটে হেঁটে আসছিল, সে মারা যায়, না খেতে পেয়ে মারা যায়, খিদের চোটে মারা যায়। তাকে তার বডি বাড়িতে আনা হয়নি। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরে যেটা ভালো লাগলো শুনে, যে তোমরা যারা এসএফআই করো ওখানে, তোমরা তাদের বাড়ি গিয়ে তার যে 3 ছেলে মেয়ে সন্তান, তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছো। যতদিন ওরা পড়াশোনা করবে ওদের দায়িত্ব এসএফআই নিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর একটা খবর আমি এখানে আসার আগে পেয়েছি, টেলিভিশনে দেখছিলাম, একটি 1-1.5 বছরের বাচ্চা, সে স্টেশন প্ল্যাটফর্মে তার মার শাড়ি নিয়ে খেলছে, ভেবেছে মা বোধহয় ঘুমিয়ে আছে, কিন্তু না, সে জানে না তার মার কোনোদিনই জাগবে না, ঘুম ভাঙবে না কোনোদিন। এই দৃশ্য দেখার পর আমি জানি না কি বলা উচিত আমাদের এই রাষ্ট্র, এই দেশ। আমি 25শে বৈশাখের দিন বলেছিলাম, যেদিন খবর পেলাম যতগুলো প্রাণ রেল লাইনে কাটা পড়ে, মানে বেঘরে প্রাণ দিয়েছে, সেদিন বলেছিলাম যে আমি ধিক্কার দিই সেই রাষ্ট্রকে, যে রাষ্ট্র মানুষকে মানুষ মনে করে না, যে রাষ্ট্র এত নির্মম হতে পারে সাধারণ মানুষের প্রতি, গরিব মানুষের প্রতি। আজকে অবশ্যই একই কথা বলবো, সে ধিক্কার দিয়ে আজকের লাইভ শুরু করব। সরাসরি প্রশ্ন করব যে আজকের এই আলোচনাটা কিছুটা পলিটিক্যাল, আমি খোলাখুলি বলি, মানে আমার যেটা বলার অনেক কথা আছে, একটু পলিটিক্যাল কথা বলবো আজকে আমরা। আর আমার মনে হয় যে এবার বোধহয় পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আমাদের মতো ঠিক রাজনীতির লোক নয়, রাজনীতির মধ্যে আমরা মানে প্রাত্যহিকতায় নেই, কিন্তু রাজনীতির সচেতন, এবার বোধহয় আমাদের একটু সোজা খোলাখুলি কথা বলার সময় এসেছে। অনেক দিন তো হয়ে গেল, 9 বছর রাজ্য সরকার, ওদিকে 6 বছর দিল্লির সরকার হয়ে গেল, তাই বোধহয় খোলাখুলি কথা বলার সময় এসেছে। কারণ আমার রাজ্যের দিকে তাকালে শুনি, যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছেন তাদের যারা অপছন্দ করেন, তাদের বিকল্প হিসেবে তারা অনেকেই কেন্দ্রের সরকারকে, বিজেপি সরকারকে পছন্দ করে থাকেন, বলে থাকেন। অনেক সময় অনেক জায়গায় শুনি তারা বলে থাকেন যে এই রাজ্য সরকারকে সরাতে গেলে বিজেপিকে দরকার। তাদেরকে প্রথমে প্রশ্ন করব, আমি তাদের জন্য প্রশ্ন করব যে একটু ভেবে দেখুন কাদের কথা আপনারা ভেবেছেন। এই যে এত এত শ্রমিক যারা লকডাউনের জন্য একটা মর্মান্তিক, একটা নারকীয় জীবন যাপন করলো এতদিন ধরে, তার বিনিময়ে তারা কি পেল, আমরা কি পেলাম? যদি লকডাউনের মধ্যে তাদের ফিরিয়ে আনতে হয়, তাহলে আগে কেন নয়? যখন লকডাউন শুরু হলো তখন কেন নয়? তখন কেন পরিকল্পনা করে তাদের ফিরিয়ে আনা হলো না? কেন দিনের পর দিন তাদের অন্ধকার ঘরের মধ্যে রেখে নরক যন্ত্রণা দেওয়া হলো? এক একটা ঘরে তারা যেভাবে থাকেন, মানুষ তো ভয় বাঁচতে পারে না, প্রাণের দায় থাকেন। তারপরে খাবার নেই, কিছুদিন পর অর্থ নেই, কিছুদিন পর বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দেওয়ার জন্য অপমান করছে। এই অবস্থায় এই কেন্দ্রের সরকারের নেতা মন্ত্রী যারা সিদ্ধান্তটা নিয়েছিলেন, তারা কি একদিনও এই নারকীয় পরিবেশে তারা থাকতে পারবেন? থেকেছেন কখনো? তাদের সন্তান, তাদের পরিবারের লোক কেউ কোনোদিন এই নরক যন্ত্রণা ভোগ করেছেন? করেননি। তাহলে এদের কেন করতে হলো? এদের দায়িত্ব ছিল না? এরা তো বয়ে আনেনি। এই বিশ্বায়নের ফল, সুফল, কুফল, এরা কুফলটা ভোগ করে,
সুফলটা এরা পায় না, এরা প্লেনে করে দেশ বিদেশ করে না। তাহলে কেন এদের উপরে এদেরকে নরক যন্ত্রণা পেতে হলো? সরকারের দায়িত্ব ছিল। তাহলে এটা স্বীকার করতে হয় যে কেন্দ্রের সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ, তারা এটা সমস্যাটা বুঝতে, সমস্যার সমাধান করতে ব্যর্থ। তারা মানুষকে মানুষ হিসেবে ভাবেইনি, সাধারণ মানুষকে, গরিব মানুষকে। একদম সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর চাই যে লকডাউনের মধ্যে যদি তাদের ফিরিয়ে আনা হয় আজকে, তাহলে আগে কেন ফিরিয়ে আনা হয়নি? কেন তাদের নরক যন্ত্রণা পেতে হলো? কেন তাদের মাইল রাস্তা দিয়ে হাঁটতে হলো? কেন শিশু, বয়স্ক মানুষ যারা বেঘরে প্রাণ দিল, তাদের কেন মরতে হলো? কেন রেল লাইনে এত মানুষকে কাটা পড়তে হলো? কেন আজকের এই যে ছেলেটির কথা বলে শুরু করলাম তোমাদের জেলার, তাকে মারা যেতে হলো? কেন স্টেশন প্ল্যাটফর্ম ওই ভদ্রমহিলাকে ওই অবস্থায় মরে পড়ে থাকতে হচ্ছে? কেন? তার কারণ সরকার এদের প্রতি নির্মম ছিল, দায়িত্ব জ্ঞানহীন ছিল। সরকার লকডাউন করে ঘরে থাকতে বলেছে। কাদের ঘর আছে এই দেশে, এই রাজ্যে? সেই মানুষগুলোর যাদের সুন্দর ঘর আছে, ব্যালকনি আছে, বারান্দা আছে, তাদের পক্ষে ঘরে থাকা অনেক সহজ। খাবার অভাব নেই, অর্থের অভাব নেই, তাদের পক্ষে ঘরে থাকা সহজ। বাট ভারতবর্ষের যে বিশাল অংশের মানুষ এক একটা ঘরে 2 জন 3 জন 4 জন 5 জন করে কাটান, গায়ে গা লাগিয়ে প্রত্যেকদিন তারা বেঁচে থাকেন। সেই মানুষগুলো কি করে ঘরে থাকবেন? এবং বিশেষ করে এই সমস্ত কোট আনকোট পরিযায়ী শ্রমিক যারা পেটের তাগিদে বাইরে কাজ করতে যেতে বাধ্য হন, তারা কি করে বাঁচবেন? শুধু কোথাও একটা রেশনের প্যাকেট ধরিয়ে দেওয়া, কি দুবেলা দুমুঠো খাবার কোনো রকমে পৌঁছে দেওয়া, তাও সব জায়গায় নয়। সেটাই কি যথেষ্ট? এবং সেটাও সবটা সরকারের সাহায্যে হয়নি। এর অনেকটা হয়েছে নানা অর্গানাইজেশন, এনজিও, ব্যক্তিগত উদ্যোগ এবং মূলত রাজনৈতিকভাবে মূলত বামপন্থীরা গোটা দেশের বিভিন্ন জায়গায় নানাভাবে এই শ্রমিকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং এখনো তারা বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন চালিয়ে যাচ্ছেন। এই বামপন্থী শব্দটা মুখ উচ্চারণ করলে অনেকের মনে হয় যে বোধহয় রাজনীতি করা হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে বামপন্থীরাই সব থেকে নিঃশব্দে, সব থেকে নীরবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো মিডিয়াতে নিজেদের প্রচার না করে, বিজ্ঞাপন না দিয়ে, তাদের জমানো অর্থ, নিজেদের পকেটের টাকা, তাদের সংগঠনের অর্থ এবং সাধারণ মানুষের থেকে যে অর্থ তারা তুলছেন, চাঁদা তুলেছেন বা তুলছেন, সেই অর্থে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পাশে গিয়ে তারা দাঁড়াচ্ছেন। এবং সম্পূর্ণ প্রচারের আড়ালে থেকে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল এইভাবে এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এই প্রশ্নটা আমার থাকলো। আগামী দিন খুব ইম্পর্ট্যান্ট, আমাদের বেছে নিতে হবে, আমাদের বাঁচতে হবে। তার কারণ আমাদের বাঁচা, আমাদের মরা, আমাদের ভালো, আমাদের মন্দ আমাদের বুঝতে হবে। বিশেষ করে যারা গরিব মানুষ, সাধারণ লোক, তারা বুঝলেন যে তাদের উপর দিয়ে কি নরক যন্ত্রণা গিয়েছে। তারপর তাদের সাহায্যের নাম করে কি হলো? নানা রকম লোনের পরিকল্পনা এলো। শুধুমাত্র 100 দিনের কাজের জন্য কিছু টাকা বরাদ্দ বাড়ানো ছাড়া নানা রকম ঋণের পরিকল্পনা এলো। কারা নেবেন এইসব ঋণ? কারা পেয়ে থাকেন এইসব ঋণ? এসব ঋণ পেতে গেলে যে যোগ্যতা লাগে, যে পেপার ওয়ার্কস লাগে, যে বুদ্ধি লাগে, যা যা লাগে, ভারতবর্ষের বিপুল অংশের মানুষ, পরিযায়ী শ্রমিক, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী,
গরিব কৃষক, ভারত সরকারের কি মনে হয় যে এরা প্রত্যেকে এই লোনটা পেতে ইকুইপড, লোন অ্যাপ্লাই করার জন্য ইকুইপড, তারা এলিজেবল, তারা এটা পাবেন? কাদের জন্য লোনটা? ভারতবর্ষের সমস্ত প্রখ্যাত অর্থনীতিবিদরা যেখানে বলেছেন যে এই মুহূর্তে উচিত ছিল মানুষের পাশে গিয়ে সরাসরি তাদের হাতে টাকা দেবার, সরাসরি অর্থ দেবার কথা বলেছেন দেশে বিদেশের সমস্ত অর্থনীতিবিদরা। এবং তারা বলেছেন দেশের চাকা চালাতে গেলে, অর্থনৈতিক চাকা ঘোরাতে গেলে এটাই একমাত্র পথ। কারণ গরিব মানুষ হাতে টাকা পেলে বাঁচার প্রয়োজনে তারা জিনিস কিনবেন, তার সন্তানকে খাওয়াবেন, বাবা মাকে খাওয়াবেন, তারা জিনিস কিনবেন, অর্থনীতির চাকা ঘুরবে। আর তা না করে ঠিক যেটা করা হলো, প্রচুর টাকার লোনের লোভ দেখানো হলো। আবার বলছি, এই লোনটা যারা পাবেন, একটা বড় অংশের মানুষ, যেভাবে ভারতবর্ষের প্রচুর লোন অনাদায়ী থেকে যায়, বিভিন্ন রকম যোগ সাজসে তারা পেয়ে যান সেই লোনগুলো, তারা শোধ করেন না। এক্ষেত্রেও একটা বড় অংশ তাই হবে, অনাদায়ী লোন হিসেবে থেকে যাবে। আর যাদের পাবার তারা পাবেন না। নানা রকম নীতি তাদের জন্য প্রণয়ন হয়েছে কৃষকদের জন্য। কি? তারা নাকি মার্কেটিং করবে, তারা নাকি যাকে খুশি সবজি বেচবেন। আচ্ছা, মার্কেটিং বিষয়টা ভারতবর্ষের যারা গরিব কৃষক তাদেরকে জিজ্ঞেস করেছেন মার্কেটিং বিষয়টা কি? সেটা খায় না মাথায় দেয়, কি করে সেটা করতে হয়? আসলে যেটা হবে, প্রত্যেকটা অঞ্চলের যারা ক্ষমতাবান তারা ফসলটা কিনে নেবে। কারণ গরিব কৃষকের পক্ষে মার্কেটিং, এটাকে অকশন করে বিক্রি করার মতো ক্ষমতা নেই। এটা ভারতবর্ষ, এটা রিয়েলিটি। তাই সেই মাঝের মানুষগুলো যারা ওখানকার ক্ষমতাবান তারা কিনে নেবে, সেই পুরো ফসলটা তারা অকশন করবে মার্কেটিং এর মাধ্যমে। কারণ সেখানে আর কোনো বাধা থাকলো না। কার চোখে, মানে কাকে বোকা বানাচ্ছেন আপনারা? ভারতবর্ষের মানুষকে এত বোকা, এত নির্বোধ ভাবছেন আপনারা? প্রত্যেক দিন, আজকেও খাবার সময় টেলিভিশনে শুনলাম যে ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট কমে যাচ্ছে। এই ফিক্সড ডিপোজিটের উপর ভরসা করে কারা বাঁচেন? আপনাদের আদানি আম্বানিরা নয়, বড় বড় কর্পোরেট হাউসে চাকরি করা বড় বড় লোকেরা নয়, সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, রিটায়ার্ড, বয়স্ক মানুষ, তারা বাঁচেন এই ফিক্সড ডিপোজিটের উপর, ইন্টারেস্টের উপর ভরসা করে। আপনারা কতটা অমানবিক হলে এই অবস্থায়, যে মানুষগুলোর চিকিৎসা করার মতো অর্থ নেই, চার বেলা ভালো করে খাবার মতো অর্থ নেই, সেই মানুষগুলোর যে জমানো টাকা, যে সুদটা নিয়ে তারা জীবনটা কাটান একটা পরিকল্পনার মাধ্যমে, পুরো পরিকল্পনাটা নষ্ট করে দিলেন। শুধু আপনাদের ব্যক্তিগত পছন্দের লোকজন কিছু আছেন, ব্যবসায়ী আছেন, বড় লোক আছেন, তাদের মুনাফা দেখতে গিয়ে আপনারা মনে করেন যে এই সমস্ত সাধারণ লোক, রিটায়ার্ড লোক, তাদের সামান্য সঞ্চিত পুঁজি তারা শেয়ার মার্কেটে লাগাবে, তারা মিউচুয়াল ফান্ডে লাগাবে? এটাই চান আপনারা? এবং সেখানে সর্বশান্ত হবে। বড় বড় কোম্পানিগুলো তাদের টাকাটা লুটে বেরিয়ে যাবে। যে কোনো সময় তারা এই দেশে টাকা লাগাবে, এখানকার যারা বড় কোম্পানি তারা টাকা লাগাবে শেয়ার মার্কেটে এবং তুলে নেবে। আর এই গরিব মানুষগুলো, এই সাধারণ লোক, একবার যদি সেখানে টাকা তাদের চলে যায়, তারা জীবনে ঘুরে দাঁড়াতে পারবে না। আপনারা কি জানেন না এই বাস্তবটা? দেশ চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আপনারা জানেন না এই রিয়েলিটি? তাহলে কাদের কথা ভাবি আমরা? আমার রাজ্যের কথা যদি আসি, এই রাজ্যে যারা এটা বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কাদের কথা ভাবি আমরা? কি দিল আমাদেরকে? সমস্ত কল কারখানা একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে, যেখানে সরকারের উচিত যে সরকারি খরচ বাড়ানো,
যেখানে অনেক বেশি কর্মসংস্থান হয় তা না করে একের পর এক বড় বড় কোম্পানি বেসরকারি হাতে চলে যাচ্ছে, বেসরকারি অংশীদারিত্ব বাড়ছে। কাদের জন্য? তারপর শুরু হয়েছে নাকি শ্রম আইন সংশোধন। আচ্ছা, পৃথিবীর কোথায়, পৃথিবীর কোন দেশে অর্থনৈতিক মন্দা সামলাবার জন্য কর্মীদের, শ্রমিকদের টাকা কেটে নেওয়া হয়েছে? আমাকে বলতে পারেন কেউ? 2008-এর যে মন্দা হয়েছে, তার আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছে, তারপরেও হয়েছে। শ্রমিকদের যে মজুরি, এমনি আমাদের দেশের শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি পান না, তারপরেও যেটুকু তারা পান সেই সামান্য অর্থটা এবং সেখানে যে সামান্য সুযোগ সুবিধা তাদের আছে, সেই সমস্ত তুলে নিয়ে অর্থনীতির চাকা কোন দেশে এগিয়েছে? কারো জানা থাকলে আমাকে একটু এখানে মেসেজ করে জানাবেন। আমার জানা নেই। বরং আমার এটা জানা আছে, পৃথিবীর অনেক দেশ এই সময় প্রাইভেট কোম্পানিগুলোকে বলেছে আপনারা কর্মচারীদের মাইনে কাটবেন না, প্রয়োজন পড়লে সরকার ভর্তুকি দেবে, মাইনের একটা অংশ সরকার দায়িত্ব নেবে, কিন্তু কোনোভাবে কর্মচারীদের মাইনে আপনারা কাটবেন না। তার সঙ্গে সঙ্গে লেবার ল সংস্কারের মাধ্যমে কি হচ্ছে বলুন তো? তাদের কোনো অধিকার থাকবে না, যখন খুশি তাদের ছাঁটাই করা যাবে, তার টিফিন খেতে পাবে কিনা সে অধিকার তারা পাবে না, সময় থাকবে না, কোনো মেডিকেল ফেসিলিটি তারা পাবে না, কারো কিছু বলার থাকবে না। এটা 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 কোন আমল? এটা কি কৃতদাস প্রথা আপনারা ফিরিয়ে আনতে চাইছেন? আবার ভারতবর্ষকে আপনারা চাইছেন কৃতদাস তৈরি হোক? এই শ্রমিকরা যেখানে কাজ করবে সেখানে কি তারা কৃতদাসের মতো কাজ করবে? এই কথাগুলো বললে মনে হবে রাজনৈতিক কথা হচ্ছে। আসলে কথাগুলো আরো অনেকের বলা উচিত। পশ্চিমবঙ্গের আরো অনেক শিক্ষিত, বুদ্ধিমান, সুশীল অনেক মানুষ আছেন যারা নানা বিষয়ে নানা কথা বলে এসেছেন এক সময়। আজকে থেকে সোজা করে স্পষ্টভাবে স্পষ্ট কথা বলার সময় এসেছে। অদ্ভুতভাবে সবাই নিশ্চুপ হয়ে গেছেন। এটা সাধারণ জ্ঞান, যে সাধারণ জ্ঞান দিয়ে আমি বুঝতে পারছি, আমরা অনেকেই বুঝতে পারছি যে এভাবে দেশের অর্থনীতি এগোতে পারে না। বাজার নেই, মানুষের হাতে অর্থ নেই, আপনি লোনটা কাকে দেবেন? আর লোন কখন নেয় ব্যবসায়ীরা? একটা কাজ চলছে, সে যখন বোঝে যে বাজার বড় হচ্ছে, বাজারে চাহিদা আছে, তখন তারা লোন নিয়ে উৎপাদন বৃদ্ধি করে। যেখানে বাজারে চাহিদাই নেই, যেখানে পার্লে-জির মতো বিস্কিটের বিক্রি কমে গেছে, যেখানে ভারতবর্ষের গ্রামে সাধারণ লোক যে পরিমাণ খাদ্যশস্য ক্রয় করতেন, যে অর্থ খরচ করতেন নিজেদের জন্য, তার পরিমাণ অনেক কমে গেছে। সেই অবস্থায় বাজার যেখানে তলানিতে পড়ে গেছে, সেখানে লোনটা কে নেবে? আর লোনটা নিয়ে কি হবে? কে কিনবে জিনিস? এই সহজ প্রশ্নটা আপনারা জানেন না তা তো নয়। এত বড় দেশ চালাচ্ছেন, আপনারা জেনে শুনে করেছেন এটা। তার কারণ আপনাদের স্বার্থ নিশ্চয়ই আলাদা। আপনারা অন্য কারো স্বার্থ দেখছেন। অন্য কারো স্বার্থ দেখতে গিয়েই এই এত হাজার হাজার লক্ষ লক্ষ যে পরিযায়ী শ্রমিক, তাদেরকে আপনারা নরক যন্ত্রণা ভোগ করালেন। এতগুলো প্রাণ বেঘরে চলে গেল, অকালে ঝরে গেল। আপনারা কেউ কি এসে হাত জোর করে ক্ষমা চেয়েছেন? কেউ দায় স্বীকার করেছেন? বলেছেন এই মৃত্যুর দায় আমার? কেউ বলেছেন? এত বড় রাষ্ট্র, দেশ আপনারা চালাচ্ছেন, নির্বাচনে বিপুল ভোট পেয়েছেন আপনারা সাধারণ লোকের। সেই সাধারণ লোককে যখন আপনারা নরক যন্ত্রণা দিচ্ছেন, আপনাদের একবারও মনে হচ্ছে না এতগুলো মৃত্যু, এতগুলো অকালে ঝরে যাওয়া প্রাণ, তাদের বাড়ি গিয়ে তাদের পাশে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে আসার? তাহলে কিসের পরিকল্পনা?
কিসের আমাদের আপনাদের উপর কি করে ভরসা থাকবে? শ্রমিক থেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সমস্ত মানুষ আজকে বিপদের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক, এবং এমন নয় দেশের অর্থ নেই। নানা জায়গায় যা যা পড়ি, ভারতবর্ষের বিভিন্ন রকম রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, তার সৌন্দর্যায়ন, তার নানা কিছুতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, হাজার হাজার কোটি স্ট্যাচু তৈরি হচ্ছে। এমন তো নয় অর্থের অভাব আছে, এমন নয় খাদ্যশস্য নেই আমাদের। এই সাধারণ মানুষগুলোর হাতে ঘরে ঘরে কিছু টাকা পৌঁছে দেওয়া গেল না, সেখানে সেই লোনের গল্প শোনানো হলো। আমার অবাক লাগছে যে এখনো মানুষ চুপ করে আছে। এখনো মানুষ ভাবছে যে অনেকে যারা ভালো কিছু করবে। ভারতবর্ষে যে বিপুল বৈষম্য হয়েছে আয়ের, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিকাশ। কিসের বিকাশ? কার বিকাশ হলো? এই লকডাউনের বাজারেও শুনেছি আম্বানিরা প্রচুর টাকা লগ্নি করেছে, তাদের প্রচুর বিকাশ হয়েছে। কিন্তু তার বাইরে সমস্ত অর্থনৈতিক সমীক্ষা দেখাচ্ছে যে ভারতবর্ষের আয়ের বৈষম্য ক্রমশ বাড়ছে। তার মানে গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে। তাহলে কিসের বিকাশ? কার বিকাশ হলো আপনাদের নীতিতে? তার সঙ্গে শুরু হচ্ছে নানা রকম ধর্মীয়, সাম্প্রদায়িক নানা ইস্যুতে নানা উত্তেজনা, নানা রকম উক্তি, টিকা টিপ্পনী। এ কোন ভারতবর্ষ তৈরি হলো? আপনাদের তো উপায় ছিল। এত লক্ষ কোটি মানুষের আপনারা সমর্থন পেয়েছেন, দু হাত তুলে আপনাদের সমর্থন দিয়েছিল মানুষ। আপনাদের দায়িত্ব ছিল না তাদের জন্য কিছু করার? দায়িত্ব ছিল না সাধারণ মানুষের জন্য ভাবার? দায়িত্ব ছিল না তাদের জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে সরাসরি এই বিপদে তাদের হাতে অর্থ দেওয়ার, পাশে যাওয়ার? ভুলে গেলেন সবাইকে আপনারা। আমার অবাক লাগছে যে যাদের মানুষ এত ভরসা করে, আশা করে, এত ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে দিল্লির সিংহাসনে বসালো, তারা এই সাধারণ মানুষের প্রতি আজকে এতটা অমানবিক হলেন। আমি জানি না আপনাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, আত্মীয় পরিজন আছে, তারা কেউ এই যন্ত্রণা পাননি, আমার বিশ্বাস পাননি, পেতে হয় না তাদের, তাই আপনারা হয়তো বুঝছেন না। কিন্তু যারা পেয়েছেন এই নরক যন্ত্রণা, যারা পাচ্ছেন, তারা জানেন কি অবস্থার মধ্যে দিয়ে তাদের দিন যাচ্ছে, দিন কাটছে। কোথাও কোনো কাজ নেই। প্রত্যেকদিন 10 টাকার ফোন আসে আমার কাছে। ছোট্ট একটা কাজ করি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এখনো, সেখানে আমাদের কয়েকজন কাজ করেন, তাদের এই সম্পূর্ণ কাজ বন্ধ রেখেও তাদের যা স্যালারি, তাদের যা প্রাপ্য, আমরা সবটা মিটিয়ে দিচ্ছি। কিন্তু সেটা কয়েকজন মাত্র আছেন সেখানে। প্রচুর ফোন আসে যে একটা কাজ আছে কিনা, কিছু করা যাবে কিনা, কোনো উপায় আছে কিনা। এবার আমি ফিরে আসি আমার রাজ্যে। এই রাজ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে। এই রাজ্যের এক তো আমাদের শাসক দল, মন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রত্যেকদিন ধমক দিচ্ছেন। আচ্ছা কেন বলুন তো? আমরা কি সবাই ওনার স্কুলের ছাত্র? টেলিভিশনে যখন আমরা ধমক শুনি প্রায়, কেন? এখন তো ঠিক বিনয় নিয়ে কথা বলার সময়, ভালোবাসা নিয়ে কথা বলার সময়, মায়া নিয়ে কথা বলার সময়, মমতা দিয়ে কথা বলার সময়, সেখানে এই ভঙ্গি কেন? আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক গান, কবিতা, অনেক কিছু লিখেছেন। তারা কোথায় আজ? কি করছেন তারা? আসলে এই সরকার ক্ষমতায় আসার পর শুধু নেতা মন্ত্রীরা না, তাদের আশেপাশের বহু লোক
তাদের অনেকে আমার জগতের লোক, শিল্প সাহিত্য জগতের লোক, তারা আসলে তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তারা সব যে যে জায়গায় ওয়েল সেটেল, তারা প্রাপ্যর থেকে অনেক বেশি পেয়ে সব চুপ করে গেছে। তো যে বিপ্লব, যে আন্দোলন, যে কবিতা, যে গান একসময় তারা লিখতেন, যে প্রতিবাদী চরিত্র ছিল তাদের, আজকে নেই। নানা রকম ভূষণ, অর্থ, পুরস্কার মূল্য, নানা কিছু সবার মুখ বন্ধ করে দিয়েছে। আজকে যে কোনো সময় নানা অসত্য ভাষণ শুনে, ভুল কথা শুনে আমাদের চুপ করে থাকতে হয়। কারো কোনো প্রশ্ন করার অধিকার নেই। প্রশ্ন করলে তাকে রোষের মুখে পড়তে হয়। কেন? আমরা রাজ্যের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ। আমরা আমাদের সরকারকে তাদের কোনো কাজে কখনো সমর্থন দেব, কখনো দেব না, কখনো তার পাশে গিয়ে দাঁড়াবো, কখনো নাও দাঁড়াতে পারি। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মত আছে। প্রশাসন বা সরকার বা মুখ্যমন্ত্রী কেন এটা ভেবে নিচ্ছেন প্রত্যেক মুহূর্তে যে তিনি যেটা ভাবছেন আমাদের সবাইকে তাই ভাবতে হবে? কেন? আমাদের কারো বোধ, বুদ্ধি, চেতনা কিছু নেই। আমি কতগুলো কথা আজকে একটু খোলাখুলি বলি। এই যে প্রত্যেক মুহূর্তে বলা হয় যে এখন রাজনীতি করবেন না, কিন্তু মজা হচ্ছে যে কোনো ইস্যুতে যখনই সামান্য কোনো গন্ডগোলের প্রথমেই কথা ওঠে যে এটা সিপিএম এর সময় হচ্ছিল। আচ্ছা, এটা রাজনীতি নয়? এটা রাজনীতি নয়, হ্যাঁ কি না? যে কোনো কথায় সিপিএম এর সময় হচ্ছিল, কথাটা বলে দেওয়া রাজনীতি না রাজনীতি নয়? রাজনীতি। তার মানে প্রত্যেক মুহূর্তে এই সরকার, মুখ্যমন্ত্রী শুধু একা রাজনীতি করবেন আর আমাদের বলবেন চুপ করে থাকতে। প্রশ্ন করলে তার আমরা খারাপ হয়ে যাই। কেন? এটা কি স্বৈরতন্ত্র? এটা গণতন্ত্র নয়। এখানে কেন লোকে এত ভয় পায়? কেন পুলিশ লেলিয়ে দেওয়া হয়? কেন আইনের অপব্যবহার হয়? কেন? প্রশ্ন করলে আপনারা কেন মনে করেন যে আমরা আপনাদের সঙ্গে সহমত হতেই হবে? কেন হতে হবে? আমাদের বক্তব্য থাকতে পারে না? এই যে প্রত্যেক মুহূর্তে আমরা শুনি যে 34 বছরে কিছু হয়নি। 34 বছরে কি হয়েছে না হয়েছে তার ইতিহাস মানুষ জানে। আমি সিপিআইএম এর কর্মী নই, আমি সমর্থক, খোলাখুলি সমর্থক, আড়ালে আবডালে নয়, ঘোমটার আড়ালে নয়, খোলাখুলি সমর্থক। কিন্তু এই সমর্থনের পেছনে তার তো কিছু কারণ আছে। আমি তো নির্বোধ নই। আর এই পুরো লকডাউন পিরিয়ডে এমন নয় যে আমি শুধু ঘরে বসে কাটিয়েছি, না। ব্যক্তিগতভাবে কি করেছি না করেছি তার পরিসংখ্যান দিচ্ছি না এখানে। আমি নিজে সেটা ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করি না। যেখানে গিয়েছি যা করেছি তাদের বলেছি আমার ছবি তোমরা তুলে কোথাও পোস্ট করবে না, বারণ করেছি। এই করোনা পরিস্থিতিতে এখনও কিছু কাজ করার চেষ্টা করছি প্রচারের মধ্যে না থেকে। এটা ভাবার কারণ নেই যে ঘরে বসে বসে শুধু ডায়লগ দিচ্ছি না। কেউ ব্যক্তিগতভাবে জানতে চাইলে বলে দেবো কোথায় কি কাজ করছি, নিশ্চয়ই করছি। তাই যারা আমরা এই সমর্থক, আমাদের তো একটা বোধ বুদ্ধি আছে, আমরা তো কিছুর লোভে নেই, কিছু প্রাপ্তির আশায় এই সমর্থন দিইনি। যে প্রত্যেক মুহূর্তে কিছুই হয়নি, আমার একটু কয়েকটা কথা বলতে ইচ্ছে করছে। আমি একটু লিখে এনেছি আজকে যে কিছুই কি হয়নি, মানে এটা তাদের আমি জিজ্ঞেস করছি যারা এই কিছুই হয়নি শুনে কীর্তনের দলে দেখবেন ধুয়ো দেয়, মানে মূল গায়ন যেটা বলে বাকিরা বলে না হা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, তাদের কাজ ওটা। সেই ধুয়ো দেওয়ার যে দল পশ্চিমবঙ্গের যে মানুষ, তারা অনেকে বেশ প্রতিষ্ঠিত স্বক্ষেত্রে, আমি তাদের বলছি। এই যে বলুন তো যে কলকাতা পুরসভার নানা রকম কাজ, স্বাস্থ্য, নিকাশি ব্যবস্থা, রাস্তা, বস্তু উন্নয়ন, এগুলো 34 বছরে কিছু হয়নি, কোনো কাজ হয়নি, সব নরক হয়েছিল। যেমন কলকাতার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, বিরোধী দলের।
তখন ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছিল অর্থ, সেই অর্থ দিয়ে পুরসভার উন্নয়ন হয়েছিল। সেই চুক্তিতে সাহায্য করেছিল রাজ্য সরকার, বিরোধিতা করেনি। কিন্তু আয়লা যখন হয়, যখন সাহায্যের প্রস্তাব আসে, তখন এই আজকের যারা শাসক তারা কি দৃষ্টান্ত তৈরি করেছিলেন? আমি কদিন আগে দেখলাম যে প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর তিনি জানালেন যে বামফ্রন্ট সরকারের শেষের দিকে একটা পরিকল্পনা হয়েছিল সুন্দরবনকে বাঁচানোর জন্য প্রায় 5,100 কোটি টাকার একটা বাঁধের প্রজেক্ট। সেই প্রজেক্টটার টাকা প্রায় স্যাংশন হয়ে গিয়েছিল। সেই পুরো প্রজেক্টটা বানচাল হয়ে যায়। এটা আমার কথা নয়, সুভাষ নস্কর তার ভিডিওতে উনি বলছেন, আমি তার কথা কোট করছি। আমি আজকে সেটা যদি হতো তাহলে সুন্দরবনের আজকে এই অবস্থা, এতটা খারাপ অবস্থা হতো না। আচ্ছা, তারপরে এই যে ধরুন ইস্টার্ন বাইপাস কোন সময় তৈরি হয়েছে? এটা এই যে এত ফ্লাইওভার কোন সময় হয়েছে? বিদ্যাসাগর সেতু কোন সময় হয়েছে? নিবেদিতা সেতু কোন সময় হয়েছে? কল্যাণী এক্সপ্রেসওয়ে কোন সময় হয়েছে? যুব ভারতী কোন সময় হয়েছে? এত উপনগরী কোন সময় হয়েছে? রাজারহাট নিউ টাউন, যে নিউ টাউনে আজকে এত কর্মকাণ্ড, এত এত ছেলেমেয়ে কাজ করে, আমাদের মুখ্যমন্ত্রীও সেখানে অনেক কিছু করার স্বপ্ন দেখেন, বিদেশি অতিথিরা আসে সেখানে, বড় বড় বিল্ডিং আছে। কাদের বানানো? কোন সময় বানানো? কারা তৈরি করেছিল? কারা দায়িত্ব নিয়ে কাজটা করেছিল? প্রশ্ন করা মানে রাজনীতি করা না। আসলে প্রশ্নের উত্তর যখন আপনাদের থাকে না, আপনার উত্তর দিতে পারেন না, তখন রেগে যান, ধমক দেন, পুলিশ লেলিয়ে দেন, বলেন এই সময় রাজনীতি করছে। না, একটাও রাজনীতি নয় এগুলো। এর প্রত্যেক কটা সত্য, অবজেক্টিভলি ট্রু। এটা বলার মধ্যে অন্যায় কিছু নেই। এসএসসি, স্কুল সার্ভিস কমিশন কাদের সময় চালু হয়েছিল? কলেজ সার্ভিস কমিশন, যাতে নিয়োগ অনেক স্বচ্ছ হয়, তুলনামূলক স্বচ্ছ হয়, কাদের সময় হয়েছিল? এটা বলা মানে রাজনীতি করা না। কলেজ, বিশ্ববিদ্যালয় কিচ্ছু হয়নি। আচ্ছা, যে স্কুল শিক্ষা যে ধীরে ধীরে অবৈতনিক হয়েছিল, কাদের সময়? কিচ্ছু হয়নি বলছেন 34 বছরে। আচ্ছা, এই যে এত বিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর, ফারাক্কা, কোলাঘাট, বজবজ, কিচ্ছু হয়নি বলছেন। 34 বছরের কিচ্ছু হয়নি। এগুলো সবাই 9 বছরে হয়েছে, আপনারা বানিয়েছেন। খারাপ লাগে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যদি যা শুনি, যদি তার সত্য না হয়, এ রাজ্যের নাগরিক হিসেবে খারাপ লাগে, বলতে ইচ্ছে করে না যা বলা হচ্ছে সেটা সত্য নয়। তারাও জানেন সত্য নয়। এই রাজ্যের মানুষ জানে, এই রাজ্যের বাইরের মানুষ জানে। আমি সিপিএম এর হয়ে এখানে কিছু বলতে আসিনি। সিপিএম পার্টির কথা সিপিএম পার্টি বলবে, এবং তাদের যে কোথাও কোনো দোষ ত্রুটি কিছুই নেই, ব্যাপারটা এমনও নয়। কিন্তু তারপরেও আমি সিপিআইএম এর সমর্থক কেন, বামপন্থার সমর্থক কেন, বামফ্রন্টের প্রতি আমার সমর্থন ছিল বা আছে, কেন সিপিআইএমকে এখনো সমর্থন করি, তার পেছনে কিছু কারণ আছে। তার কারণ এটা নয় কোনো কমিটির পোস্টে কোনোদিন ছিলাম না, কিছু নেওয়া, কিছু হিসেব, কোনো অঙ্ক না। তার কারণ এইগুলো যেগুলো আমি বলে শোনাচ্ছি, যে অনেক কিছুর মধ্যে, অনেক না হওয়ার মধ্যে, অনেক না পারার মধ্যে এগুলো হয়েছিল। আর যেগুলো হয়নি, যেখানে অন্যায় ছিল, উচিত ছিল পশ্চিমবঙ্গের যে সুশীল সমাজ, সেই জায়গাটা পয়েন্ট আউট করা। অনেকে নিশ্চয়ই বলেছেন, অনেক
সজ্জন ব্যক্তি ভদ্রলোক আছেন তার মধ্যে, কিন্তু একটা বিপুল অংশের মানুষ তারা এই সবটা হওয়াগুলোকে অস্বীকার করলেন। করে কি পেলেন? আজকে কি লাভ হলো? আমি তো এতগুলো বললাম, আপনারা বলুন এই 9 বছরে পশ্চিমবঙ্গে কি হয়েছে বলুন। কিষাণ মান্ডি, পশ্চিমবঙ্গ সরকার নিজে জানে কিষাণ মান্ডি কিচ্ছু হয়নি, মানে কোনো কাজ হয়নি সেখানে। কিছুদিন আগে গভর্নমেন্ট নিজে বলেছে যে ওখানে অন্য কিছু করা যায় কিনা ভাবতে হবে। জেলায় জেলায় হয়ে গেছে, প্রত্যেক জেলায় কয়েকশো কোটি খরচ হয়েছে। কার টাকা? আমাদের টাকা তো। তাহলে আমরা প্রশ্ন করতে পারি না? সুপার স্পেশালিটি হসপিটাল কি হয়েছে বলুন তো? কজন ডাক্তার আছে সেই হাসপাতালে? কি ইনফ্রাস্ট্রাকচার? কটা জেলায়? বলতে পারবেন না। কিন্তু প্রচুর বড় বড় বিল্ডিং হয়ে গেছে, প্রচুর টাকা খরচ হয়ে গেছে। কেন হয়েছে সে কথায় আজকে যাচ্ছি না আমি। তার জন্য কিছুদিন আগে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল দিদিকে বলোর প্রোগ্রাম। মানুষ ঘরে ঘরে গিয়ে টাকা চাইছিল, কিন্তু আমার খুব হাস্যকর লেগেছিল বিষয়টা। কারণ এই গ্রাম মফস্বলের যাদের কাছে মানুষ গিয়েছিল টাকা চাইতে, তারা তো হিমশৈলীর চূড়া মাত্র। তারা আর পয়সা নিয়েছেন? কতটুকু নিয়েছেন? আসল যেখানে, তাদের নিয়ে তো কোনো কথাই হয়নি। জানি না কবে আদৌ হবে কিনা। আর পশ্চিমবঙ্গের মানুষ, এটা তাদের সিদ্ধান্ত, তারা কাকে নিয়ে কথা বলবেন তাদের বুঝতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ওই যে বললাম সমর্থনটা কেন, সেটা তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। এই 34 বছরে, বিগত 34 বছর যারা সরকার চালিয়েছিলেন, বামফ্রন্ট সরকার, সেই সরকারে আসার আগে এবং পরে তাদের নেতা মন্ত্রী বা তাদের খুব ঘনিষ্ঠজন, তাদের সম্পত্তির হিসেব নেওয়া হোক, আর এই 9 বছর যারা সরকার চালিয়েছে, একদম পাড়ার কাউন্সিলর থেকে বড় স্তরে যারা আছেন নেতা মন্ত্রী এবং তাদের পারিষদ, তাদের হিসেব নেওয়া হোক, একটা শ্বেতপত্র প্রকাশ হোক, একটা যৌথ কমিটি হোক। হাইকোর্টের বিচারপতি থাক সেখানে, বিরোধী দলের লোকেরা থাক, শাসক দলের লোকেরা থাক, সমাজে বিশিষ্ট মানুষ থাক, সব নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ হোক। যেই 9 বছরে এই সমস্ত মানুষ যাদের আমরা আমাদের মাথার উপর বসিয়েছি, দায়িত্ব দিয়েছি, তারা ব্যক্তিগতভাবে কি করেছেন, তাদের ধন, তাদের সম্পদের কি পরিমাণ। আর যে 34 বছর আমরা দেখে এসেছি যাদের বিরুদ্ধে প্রচুর একটা অংশের লোকের অভিযোগ কিচ্ছু হয়নি বলে, তারা কি করেছেন, তাদের জীবনযাপন আমি জানতে চাই। এই প্রশ্ন করা মানে কি রাজনীতি করা? নিশ্চয়ই নয়। নিশ্চয়ই আপনারা খুশি হবেন যারা সততা স্বচ্ছতা নিয়ে প্রত্যেক মুহূর্তে কথা বলছেন, তাদের যারা সমর্থক, তাদের যারা পৃষ্ঠপোষক, তাদেরকে তাদের অর্থে যারা পুষ্ট হচ্ছেন, তারা তো খুশি হবেন যে হ্যাঁ, এটা তো একটা প্রমাণের বিষয়, এটা তো কোনো সাবজেক্টিভ বিষয় নয়। অর্থ সম্পত্তি একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে যাক না। প্রত্যেক মুহূর্তে আসলে আমরা অনেকগুলো মিথ্যে শুনে আসছি। আমরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে একসময় যা বলা হয়েছিল, আজকে তার বাড়িতে গিয়ে স্বীকার করে আসতে হচ্ছে তার মতো সৎ স্বচ্ছ মানুষ এ দেশে কম আছে। এবং এটা শুধু একা বুদ্ধদেব ভট্টাচার্য নয়, বামফ্রন্টের, বামপন্থীদের, বামপন্থী দলের আর অনেক নেতা, অনেক মন্ত্রী, তারা এক একজন বুদ্ধদেব ভট্টাচার্যর তার মতনই তারা স্বচ্ছ এখনো অবধি, আজকের দিনে দাঁড়িয়েও। তার মানে কোথাও কিছু খারাপ নেই না, একবারও বলছি না, আমি একবারও বলবো না। এবং যদি কখনো সময় পাল্টায়, সেদিন যদি এরা এই একই জিনিস করে আবার, সেদিনও বলবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, যে সময় দাঁড়িয়ে আছি আমরা, সেই সময় দাঁড়িয়ে একটু ইতিহাস তো দেখতেই হবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এখানে বড় শিল্পপতি নেই, তাই আমরা বড় ডোনেশন পাই না। কোথা থেকে আসবে শিল্পপতি? কি দেখে আসবে? আমরা তো শিল্প তাড়িয়েছি, তাড়াইনি, অন্যায় করিনি আমরা।
কি প্রয়োজনে করেছিলাম? সিঙ্গুর, আজকে কি হয়েছে সিঙ্গুরে? প্রচুর চাষ হচ্ছে, মানুষ দারুণ খুশি আছে। আর অত অত ছেলেমেয়ে যারা সিঙ্গুরের ছেলেমেয়েরা যারা সব ট্রেনিং নিল, টেকনিক্যাল ট্রেনিং নিল, যাদের ওই ITI-তে পড়ানো হলো, যারা টাটায় যাদের চাকরি পাওয়ার কথা, সেই সমস্ত ছেলেমেয়েরা তারা ভালো আছে তো? শিল্প কোথা থেকে আসবে? যে রাজ্যে একটা তৈরি হওয়া কারখানাকে বন্ধ করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়, এবং তাও কি টাটার মতো একটা ফ্যাক্টরি, কারখানা, যাদের, আর যাই হোক ভারতবর্ষের অন্য 8-10টা বড় কোম্পানি তাদের থেকে অনেক আলাদা, তাদের প্রচুর অবদান আছে, তারাও নিশ্চয়ই ব্যবসা করতে এসছেন, এতে কোনো সন্দেহ নেই, তার বাইরেও তাদের কিছু তাদের অনেক অবদান আছে, তাই তারা এলে ওই অঞ্চলটা কি হতে পারত, বা তাদেরকে দেখে আরও 10টা কোম্পানি সেখানে আসতে পারতো। এইভাবেই আসে, কেউ আসেনি। জিন্দালকে আনা হয়েছিল শালবনীতে, প্রায় 30,000 কোটির প্রজেক্ট, স্টিল প্ল্যান্ট, কি হলো? ক টাকার কাজ হয় ওখানে? কোথা থেকে আসবে শিল্প? তো যারা সেদিন এই শিল্প তাড়িয়েছেন, যারা সেদিন এই কৃষকের স্বার্থে কান্না মানে কুম্ভীরাস্ত্র বিসর্জন করেছেন, তারা আজকে কোথায়? তারা কদিন যান সিঙ্গুরে আজকে? তারা কি খবর রাখেন? এবং তার থেকেও বড় কথা, এই যে অনিচ্ছুক কিছু মানুষ অনিচ্ছুক নিশ্চয়ই আছেন, এবং তাদের দাবি ফেলে দেওয়ার নয়, তাদের আবেগ ফেলে দেওয়ার নয়, কোনোভাবেই নয়, কিন্তু এটাও ঠিক একইভাবে ইচ্ছুকও প্রচুর আছেন, এবং তাদের সংখ্যাটা বেশি, সেদিনও বেশি ছিল। 600 এবং 400 একরের গল্প ছিল। তার মানে যদি আপনি মেজরিটির কথা বলেন, তাহলে পক্ষে ছিল মেজরিটি। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা মেজরিটির লোক সমর্থন করে, আমরা তো সেটাই গ্রহণ করি। তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীর কি উচিত ছিল লাঠি দিয়ে, পুলিশ দিয়ে, যেহেতু মেজরিটি মানুষের সমর্থন ছিল, তাই কারখানা চালু করে দেওয়া? করেননি। মানুষ আজকে ভুগছে। এই যে এত এত ছেলে মেয়ে, এত এত শ্রমিক বাইরে ছুটে বেড়াচ্ছে কাজের জন্য, সামান্য টাকায় কাজ করে, যে এত লোককে যেতে হতো না। অন্তত সিঙ্গুরেই যে পরিকল্পনা তৈরি হচ্ছিল, টাটা এবং তার পরবর্তীকালে যারা এখানে আসার কথা ভাবছিল, তারা যদি আসতো, পশ্চিমবঙ্গের একটা বড় অংশের ছেলে মেয়েকে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ ছাড়তে হতো না। এবং সব থেকে যেটা আমার আজকে দুঃখ লাগে, যে কারখানাটা শুধু টাটা ছিল না, টাটার তো কারখানা বানিয়েছিল, কিন্তু তার যে অনুসারী শিল্প, যে অনুসারী শিল্পের জন্য 400 একর রাখা হয়েছিল, সে অনুসারী শিল্পের মালিক টাটা ছিল না। সে অনুসারী শিল্প সেইখানে যারা জায়গা নিয়েছিল, তার এই রাজ্যের নানা ছোট ছোট উদ্যোগপতি, ছোট ছোট ব্যবসায়ী, তারা ওখানে জায়গা নিয়েছিল। তারা টাটাকে সাপ্লাই করতে পার্টস, আবার তারা যে জিনিসটা বানাতো, সেই জিনিসের প্রয়োজনে তারা জিনিসটা অর্ডার করত। এই যে হাওড়ার গোটা অঞ্চলে প্রচুর লেদ কারখানা আছে, প্রচুর মেশিন আছে, যন্ত্রপাতি আছে, ছোট ছোট ফ্যাক্টরি আছে, তারা সেখানে অর্ডার করত। তাই তারাও, তাদের একটা বড় অংশ খেয়ে পড়ে বাঁচত। তাই শুধু টাটাকে তাড়ানো হয়নি, এটা মাথায় রাখবেন। যারা তাড়িয়েছেন টাটাকে, ওইখানে দিনের পর দিন গিয়ে আন্দোলন করে নানাভাবে মানুষকে ভুল বুঝিয়ে শব্দটা বলবো আমি আজকে, কারণ আজকে প্রমাণ হয়ে গেছে যে ভালো কিছু হয়নি। তারা শুধু টাটাকে তাড়াননি, এই 600 একরের বাইরে যে 400 একরে যে মানুষগুলো কারখানা করার কথা ছিল, তার এই রাজ্যের মানুষ, তারা কোনো টাটা বিড়লা নয়। আপনাদের হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। হাত জোর করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত আপনাদের। যা যা বলেছিলেন, ভাবখানে এমন ছিল আপনাদের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য বোধহয় টাটার ঘরে সম্বন্ধ করতে চলেছেন, এরকম একটা ভাব, যেন ব্যক্তিগত
লাভের অঙ্ক উনি ওখানে দেখেছিলেন। আপনাদের বিবেক বলে যদি কিছু থেকে থাকে, হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। আপনাদের কোনো ক্ষতি হয়নি, এই সরকার থেকে আপনারা প্রচুর পেয়েছেন। নানা কমিটি, নানা উপঢৌকন, নানা মেলা খেলা অনুষ্ঠান গান বাজনা পেয়েই চলেছেন আপনারা। বাট ভুলে যাচ্ছেন ওই টাকাটা কিন্তু সাধারণ লোকের টাকা, গরিব লোকের টাকা। বিভিন্ন কমিটিতে বসে আপনারা কোনো যোগ্যতার প্রমাণ না দিয়ে পেয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে পেয়েছেন, শুধু মুখ্যমন্ত্রীর নেক নজরে থাকার জন্য পেয়েছেন। ওটা সাধারণ লোকের টাকা, গরিব মানুষের টাকা, যে সাধারণ লোকের জন্য আপনাদের একসময় প্রাণ কাঁদত, সুশীল সমাজের অনেকে। সেই সব টাকায় আপনাদের এই প্রতিপত্তি হয়েছে আজকে। অনেকের, ব্যতিক্রম নিশ্চয়ই কিছু আছে। হিসাব করে দেখুন, 2011 আগে, 2011 থেকে আজকের এই সময়টা, তার আগে এই মানুষদের যাদের কথা বলছি অনেকের, তাদের কি ছিল? কটা করে কাজ ছিল কার হাতে? কি আয় ছিল? আর আজকে তাদের কি অবস্থা? শুধুমাত্র একজনকে তারা তোয়াজ করে গিয়েছেন, আর সাধারণ লোককে বোকা বানিয়েছেন। ইভেন যারা তৃণমূল কংগ্রেস করে সাধারণ কর্মী, তাদেরও বোকা বানিয়েছেন। আমার একটা অদ্ভুত একটা দৃশ্য দেখি প্রত্যেক দিন, যখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী টেলিভিশনে দেখি ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, রাজ্যের তো এত বিপুল বিশাল মন্ত্রিসভা, আমাদের অনেক মন্ত্রী, কিন্তু সেই মিটিংগুলোতে একজন দুজন ব্যতিক্রম মন্ত্রী, তার বাইরে কেউ নেই। ভিডিও কনফারেন্সেও নেই, শুধু আমলারা আছেন। সেটা খারাপ কিছু নয়, থাকতেই পারেন, কিন্তু যদি এভাবেই কাজটা হয়ে যায়, তাহলে এত মন্ত্রী, তাদের পেছনে এত মাইনে, এত তাদের ভাতা, এত গাড়ি, এত বাড়ি, এত দেহরক্ষী, যে বিপুল অর্থ তাদের পেছনে ব্যয় হয় তাদের দপ্তর সামলানোর জন্য, এত কিছু, এই টাকাটা, এই অর্থটা অপচয়ের কি কারণ? সমস্ত পরিকল্পনা মুখ্যমন্ত্রী করছেন, খুব ভালো। আপনারা সেটা এক্সিকিউট করবেন, খুব ভালো। তাহলে বাকি মন্ত্রীদের কি কাজ? শুধু জাস্ট গাড়ি করে ঘুরে আসবেন, যেটা উনি বলছেন যে এখান থেকে ওখান থেকে ঘুরে এলেই হবে, ব্যাস। তাদের কিছু পরিকল্পনা করতে হয় না, তাদের কিছু ভাবতে হয় না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, ভারতবর্ষের যারা ক্রিম স্টুডেন্ট, তারা IAS IPS বড় বড় পোস্টে তারা আছেন। আজকে কি অবস্থা? যখন মিটিংগুলো হয়, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? আপনাদের কারো খারাপ লাগে না? আমার লাগে। আমার অনেক প্রাইড ছিল এই মানুষগুলোকে নিয়ে। এরা সমাজে ক্রিম, অনেক প্রাইড ছিল। আপনারা দেখেছেন বডি ল্যাঙ্গুয়েজটা? কবে থেকে হলো? 2011 আগে এই জিনিস ছিল? আচ্ছা, একটা কথা বলুন তো আমায়, টেলিভিশনের সামনে বসে ইনস্ট্রাকশন দেওয়ার কারণটা কি কেউ বোঝাতে পারবেন আমায়? তাহলে আমি যদি বলি, যারা স্কুলের যিনি প্রধান শিক্ষক, তিনি এরপর থেকে যখন স্কুলে মিটিং করবেন, তখন স্কুলের ছাত্র, গার্জেন সবাইকে ডেকে আনবেন, সবার সামনে মিটিং হবে। যারা পুরসভা চালান, যারা চেয়ারম্যান, তারা যখন তার অঞ্চলে মিটিং করবেন তার কাউন্সিলরদের নিয়ে, কাউন্সিলরদের সঙ্গে তারা সমস্ত অঞ্চলের যারা নাগরিক, তাদের ডেকে আনবেন, তার সাথে তাদের বসিয়ে মিটিং হবে, অথবা লাইভ টেলিকাস্ট হবে। কর্মীদের, আধিকারিকদের, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যা বলছেন সেটা তাদের ব্যাপার। জনগণ কি দেখে? কাজ দেখে, কাজ পাওয়া না পাওয়ার সঙ্গে তাদের সম্পর্ক। কিন্তু ঘন্টার পর ঘন্টা যেখানে ওই বিপুল ওরম ঝড় হয়ে গেল, তারপরের দিন অতজন আমলা, অতজন অফিসার, যার সব ছুটে বেড়ানোর কথা, শুনলেই শুনি আগে দিন রাত জেগে সব কাজ হচ্ছে, তারা ঘন্টার পর ঘন্টা ওখানে বসে শুধু ওখানে আছেন টেলিভিশনের সামনে। কেন বলুন তো? এই প্রশ্নগুলো করে রাজনীতি করা হয়? এর কোনো উত্তর নেই আসলে, কারণ এর কোনো প্রয়োজন নেই। পৃথিবীর কোথায় আছে, আর পৃথিবীর কোন দেশে আছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদের সমস্ত আমলাদের এরকম মাঠের মধ্যে বসিয়ে, ক্যামেরার সামনে বসিয়ে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন? একটা তো কাজের পদ্ধতি থাকবে।
তো নাগরিক হিসেবে আমার তো কিছু জানার অধিকার আছে। তাদের পেছনে যে ব্যয়টা হয় সে ব্যয় আমার অর্থ আছে, আমার অধিকার আছে জানার। বিপুল অর্থ ব্যয় হয়। এক একটা জেলায় যে মিটিংগুলো হয়, কি হয় বলুন তো মিটিংগুলো? মুখ্যমন্ত্রী একাই তো বলতে পারেন, একাই তো বলেন, কিন্তু কলকাতা থেকে অত অত গাড়ি, অত অত অফিসার, অত অত হোটেল বুকিং কিসের প্রয়োজনে হয়? একজন জানিয়েছে দেখলাম যে টেন্টটা ওখানে তৈরি হয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে, সেটা জার্মান হ্যাঙ্গার তাকে বলছে, মানে তার বিপুল খরচ। ওই টেন্টটা বানাতে বিপুল খরচ, বিপুল। যে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের টাকা নেই, টাকা নেই, টাকা নেই, কিসের কিসের জোরেই খরচগুলো হয় রাজ্যে? এ অর্থ কোথা থেকে আসে? এ অর্থ আমার আপনার নয়, সাধারণ লোকের নয়, আমাদের প্রশ্ন করার অধিকার নেই? এটা কি রাজতন্ত্র? এটা কি রাজারানীর দেশ যে কেউ কোনো কথা বলতে পারবে না? আজকে আপনারা বিজেপিকে সমালোচনা করছেন কিনা মধ্যপ্রদেশে কি করে তারা সরকার ভাঙিয়েছেন। 2011-এর পর পুরসভাগুলোয় কি হয়েছে, কিভাবে পুরসভা দখল হয়েছে? কিছুদিন আগে আপনাদের দলের একজন ভোট কুশলী একজন এসছেন শুনেছি, তিনি একটা মিটিং, এটা কাগজে বেরিয়েছে, এটা আমার স্টেটমেন্ট নয়, কাগজে বেরিয়েছে, তার কোট দিয়ে বেরিয়েছে, যে তিনি মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের বলছেন যে পঞ্চায়েতের মতো ভোট করলে হবে না, মানুষের ভোটে জিতে আসতে হবে। 2021 প্রসঙ্গে বলছেন, কোট আনকোট আমি বলছি, কাগজে বেরিয়েছিল যে পঞ্চায়েতের মতো করে ভোট করলে হবে না, মানুষের ভোটে জিতে আসতে হবে। আচ্ছা, এরপরেও কিছু কিছু জানার বাকি থাকে। এরপর তো মুখ্যমন্ত্রী উচিত ছিল যে নৈতিক দায়িত্ব স্বীকার করে পঞ্চায়েত ভোটটাকে ডিসমিস করার, যে ওই ভোটটা আবার নতুন করে হবে। যেখানে নিজেরাই বলছেন, নিজেরাই স্বীকার করছেন, কাগজে বেরোচ্ছে সে খবর, পশ্চিমবঙ্গের এই সুশীল সমাজ, এত বিদ্বান, এত বুদ্ধিমান, এত সংস্কৃতি মনস্ক মানুষ, যারা মুখ্যমন্ত্রীর ডান দিকে বাঁ দিকে থাকতে পছন্দ করেন, তাদের মনে হয়নি প্রশ্ন জাগেনি এটা? তারা তো প্রত্যেকটা শব্দের চুলচেরা বিশ্লেষণ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সাম্প্রদায়িকতা প্রসঙ্গে, বিজেপি প্রসঙ্গে বলেছিল যারা সাম্প্রদায়িকতা ছড়াবে তাদের মাথা ভেঙে দেব, গুড়িয়ে দেব, এর একটা শব্দ। কিন্তু সেক্ষেত্রে তার আগের লাইনটা বাদ দিয়ে পরের লাইনটা ধরে বছরের পর বছর ব্যাখ্যা করে গিয়েছেন। কিন্তু মজাটা হচ্ছে আজকে প্রমাণ হয়ে গেল উনি ঠিকই বলেছিলেন, শব্দটা আক্ষরিক অর্থে বলেননি, তার প্রমাণ সিঙ্গুর প্রসঙ্গে বললাম যে মাথা গুড়িয়ে কাজটা হয়নি, কিন্তু হ্যাঁ আবেগটা ছিল সেটা, এবং সেটা ওনারা করে দেখিয়েছেন। তো যারা আজকে বলছেন যে বিজেপিকে আটকাতে গেলে মমতা ব্যানার্জিকে দরকার, তৃণমূল কংগ্রেসকে দরকার, তাদেরকে প্রশ্ন করছি আমি, আজকে এই যে এত 18টা সিট লোকসভায় যারা পেলেন বিজেপির, কোন আমলে পেলেন তারা? বামফ্রন্টের আমলে না তৃণমূল কংগ্রেসের আমলে? তার মানে বিজেপিকে আটকাবার শক্তি কাদের ছিল? বামফ্রন্টের ছিল, তারা আটকে দেখিয়ে দিয়েছিল। আর তৃণমূল কংগ্রেস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এত বড় বড় কথা বললেন, তার চোখের সামনে 18টা সিট বিজেপি পেয়েছে। বিজেপি পেতেই পারে, রাজনৈতিক দল, আমার সে নিয়ে কোনো বক্তব্য নেই, মানে আমার ব্যক্তিগত পছন্দ নয় সেটা, আমার ব্যক্তিগত সমর্থন সেই দলের প্রতি নেই, কিন্তু রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশ, তার অধিকার আছে ভোটে লড়ার, সিট পাওয়ার, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি বলছি যারা এটা মনে করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের প্রয়োজন বা তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন, তার কারণ তারা বিজেপিকে আটকাতে পারবে, উল্টোটা হয়েছিল, উল্টোটা হয়েছে। এই কথা বলা মানে কি রাজনীতি করা? এই প্রশ্ন তোলা মানে রাজনীতি করা? প্রশ্ন আমি শুধু একা মুখ্যমন্ত্রীকে এবং তার সঙ্গে এই পারিষদকে প্রশ্ন করছি আমি, যে কোনোদিন আসুন, সামনাসামনি বসে কথা হোক, নন্দীগ্রাম উঠে আসুক, কি হয়েছিল নন্দীগ্রামে, কেন চুপ করে গেলেন আজকে আপনারা? কেন আপনারা সিবিআই রিপোর্টটা আজকে একবার পড়ে দেখেছেন? আপনারা সবাই জানেন, কেন স্বীকার করছেন না? যে রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সে গুলি চালানোর জন্য
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার কোনো দায় ছিল না? এই নির্দেশ তার ছিল না? ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত। সিবিআই যদি উল্টোটা হতো তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছেড়ে কথা বলতো না। এই রাজ্য সরকার তারাও ছেড়ে কথা বলতো না, তারাও প্রচুর কমিশন বসিয়েছিল, কোর্ট কাছারি সবই হয়েছে। 1 ইঞ্চি জমি নেওয়া হয়নি নন্দীগ্রামে কারো, 1 ছটাকও জমি নেওয়া হয়নি, শুধু গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে একটা আন্দোলন সংগঠিত করে সাধারণ লোককে বোকা বানিয়ে বন্দুকের সামনে ঠেলে দেওয়া হয়েছিল। বিচার হবে না তার? সেই মানুষগুলো কোথায়? সেই জরাসন্ধের মতো যে সমস্ত শিশুদের নাকি পা চিরে ফেলে দেওয়া হয়েছিল, তাদের বাবা মারা নেই সেখানে? নিশ্চয়ই আছেন। তারা কোথায়? আরো বিভৎস সব দৃশ্যের বর্ণনা হয়েছিল। সেই মানুষগুলো, সেই পরিবার, তারা কোথায়? ব্রিগেডের মঞ্চে তাদের দেখা যেতেই পারে, কই দেখি না কেন আমরা? টেলিভিশনের পর্দার সামনে তাদের আনা যেতেই পারে, দেখি না কেন আমরা? উত্তর নেই আপনাদের কাছে। আপনারা এখন গান, কবিতা, সিনেমা, নাটক, অনেক কিছুতে ব্যস্ত থাকবেন, সাহিত্য চর্চা থাকতেই হবে, কারণ উত্তর নেই। ওই যে মানুষগুলো মারা গিয়েছিল বেঘরে, এই মৃত্যুর দায় আপনাদেরও। আপনাদের দায় স্বীকার করার কথা ছিল, কারণ 1 ইঞ্চি জমি যেখানে নেওয়া হয়নি, 1 ছটাক জমি যেখানে নেওয়া হয়নি, সেখানে সম্পূর্ণ একটা গুজবের ভিত্তিতে একটা আন্দোলন তৈরি করে, পেছন থেকে উস্কানি দিয়ে একটা আন্দোলন তৈরি করে সাধারণ লোককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা তো বিচার চাই। যদি তার দায় সেই সরকারের হয়ে থাকে, তার বিচার হোক, জেল হোক, জরিমানা হোক, যা যা হওয়ার হোক। 9 বছরে কেন হলো না? তার মানে সেদিন আপনারা যা বলেছিলেন তা সত্য নয়। সত্য হচ্ছে আজকে আমরা যেটা বলছি, আমার মতন অনেক সাধারণ লোক যেটা বলছে। তাই নৈতিক দায় আপনাদের থেকে যায়, কিন্তু আমি জানি আপনাদের সাহস হবে না সে দায় স্বীকার করার। তার কারণ আপনারা নিজের নিজের জীবনে অনেকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। আমি এই ভাষায় কথা বলি না সাধারণত, আজ বলছি, বাধ্য হচ্ছি। কারণ এই অসম্ভব খারাপ সময়ে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছে, কিছু ব্যক্তিগত উদ্যোগ আছে, কিছু সংগঠন, গণসংগঠন আছে, তার বাইরে সিপিআইএম এর কর্মীরা, এসএফআই, ডিওয়াইএফআই, সিপিআইএম, তাদের নানা গণসংগঠন যেভাবে নিরলস পরিশ্রম করছে, দিনের পর দিন মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, কখনো ড্রাই ফুড, কখনো রান্না করা খাবার, কমিউনিটি কিচেন চালাচ্ছে তারা গোটা রাজ্য জুড়ে, নিঃশব্দে, কোনো প্রচারে না গিয়ে। তাদের হয়ে বলছি কথাগুলো আমি, তাদের হয়ে কথা বলার দরকার আছে আজকে। এই ভালো ভালো ছেলে মেয়েগুলো এই করোনার বাজারে ঘরে বসে না থেকে রাস্তায় নেমে কাজ করছে। বিপুল মন্ত্রিসভার মন্ত্রীরা কোথায়? কোথায় আছেন তারা? কোথায় কাজ করছেন তারা? তাদের পেছনে সরকারের তো কম যায় না, লালবাতি গাড়িও এখন তারা ছাড়েননি কেউ। তারা কোথায়? কেন নেই তার রাস্তায়? কেন জেলায় জেলায় পাঠানো হয়নি? কেন আগে পরিকল্পনা হয়নি? কেন এতে ছড়িয়ে গেল? কোথায় সেই গ্লোবাল কমিটি? বিরাট কমিটি হয়েছিল, তারা কি উপদেশ দিলেন? কোথায় সেই স্বাস্থ্য কমিটি? তারা কি উপদেশ দিলেন? সে ডাক্তারবাবু কোথায়, যিনি টিভিতে প্রত্যেক দিন এসে অনেক কিছু বোঝাতেন আমাদের? সবাই হাত তুলে নিয়েছেন আজকে, তাই তো? হাতের বাইরে চলে গেছে, ছড়িয়ে গেছে অনেক বেশি। ছড়াতেই হবে। যেভাবে আপনার টেস্টকে প্রথমে করতে দিতে চাননি, আড়াল করতে চেয়েছেন, অদ্ভুত সব ভাবনা আপনাদের। আপনারা ভাবেন যে অনেকেই আছেন যে মুখ্যমন্ত্রীর রাস্তায় গিয়ে দাঁড়ালে করোনা আটকে যাবে, মুখ্যমন্ত্রী গোল গোল দাগ দিলে করোনা আটকে যাবে, তার জন্য ডাক্তার লাগে না, বিজ্ঞান লাগে না, গবেষণা লাগে না, কিচ্ছু লাগে না। আপনার হাতের কাছে কেরালা ছিল, করে দেখিয়ে দিয়েছে।
কি করে করতে হয় কাজ করে দেখিয়ে দিয়েছে, মুখে নয়, প্রচারে নয়, লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপনও নয়। তাই আজকে মহারাষ্ট্রে তারা টিম পাঠাচ্ছে, 50 জন ডাক্তার, 100 জন নার্স যাচ্ছে মহারাষ্ট্রে তাদের সাহায্য করতে। সাহায্য পশ্চিমবঙ্গ চাইতে পারত। আমি আমার সাধারণ লোককে বলবো যে আপনারা এত কিছু দেখার পর, এত কিছু বোঝার পর আপনাদেরকে একটু ভাবতে ইচ্ছে করে না? আপনাদেরকে জানতে ইচ্ছে করে না যে কাদের হাতে আপনারা আপনাদের ভবিষ্যৎ সঁপে দিয়েছেন? কাদের হাতে আপনাদের ভবিষ্যৎ? কি চলে স্কুল কলেজে? প্রত্যেকটা চাকরির পরীক্ষায়, স্কুলের পরীক্ষায়, সার্ভিস কমিশনের পরীক্ষায় কি চলছে? কি দুর্নীতি চলছে? মাধ্যমিকের প্রশ্নপত্র কি চলছে? ছিল নাকি এগুলো আমাদের রাজ্যে? এত বেচাকেনা ছিল? নেতা মন্ত্রী ছিল এরকম বেচাকেনা? পুলিশ দিয়ে মুহুর্মুহুর তুলে আনা ছিল? কার্টুন আঁকার জন্য, সারের দাম জিজ্ঞেস করার জন্য পুলিশকে অ্যারেস্ট করছে, এরকম ছিল আমাদের রাজ্যে? ছিল না। স্বর্গরাজ্য ছিল বলবো না, আমি একেবারে বলবো না, তাদের অনেক ত্রুটি ছিল। কিন্তু হ্যাঁ, পার্থক্য হচ্ছে মাথার ওপর যারা ছিলেন তাদের জ্ঞান, তাদের বোধ, তাদের সততা, তাদের স্বচ্ছতা সেই অন্যায়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারত, তারা তার বিহিত করতে পারত। আজকের মুখ্যমন্ত্রী সে ক্ষমতা নেই। আজকে জেলায় জেলায় যাদের উনি কয়েক মাসের জন্য কখনো শাস্তি দেন, বের করে দেন, যেই নির্বাচন চলে আসে কয়েকদিনের মধ্যে তারা আবার চলে আসে দলে, কেন? ভোটে জিততে হবে। তো কোথায় সেই স্বচ্ছতা, সেই সততা, সেই নৈতিকতা? প্রশ্ন করলেই ধমক খেতে হচ্ছে, সংবাদপত্র কিছু লিখলে ধমক খেতে হচ্ছে, সাংবাদিক প্রশ্ন করলে ধমক খেতে হচ্ছে, আমাদের মতো সাধারণ নাগরিক কথা বললে বলে দিচ্ছে এরা সিপিএম। আরে যদি কেউ সিপিএমও হয়, যদি কেউ বিজেপিও হয়, যদি কেউ কংগ্রেসও হয়, সে তো এই রাজ্যের নাগরিক নাকি? তার তো গণতান্ত্রিক অধিকার আছে প্রশ্ন করার। সে তার জন্য ট্যাক্স পেয়ার, সে তো চোর ডাকাত নয়। সে কেন প্রশ্ন করবে না? আজকে কথাগুলো বলা দরকার ছিল যে 34 বছর পার করেও আপনারা তো সরকারে আসার আগে প্রচুর দুর্নীতির গল্প শুনিয়েছিলেন। রাজারহাটের মঞ্চে বিপুল ফাইল সব জড়ো করেছিলেন, নাকি প্রচুর দুর্নীতি হয়েছে, বিরাট বিরাট সব কাণ্ড হয়েছে। তো বিরাট বিরাট কাণ্ডর জন্য বিরাট বিরাট জেল কেন হলো না? 34 বছর যারা সরকার চালিয়েছে তাদের জেল, জরিমানা কেন হলো না? বিরাট দুর্নীতি হয়েছিল সেই সময়, তো মুখোমুখি ঘুরতো, সব ঘুরতো না? গল্প তৈরি হতো নানা রকম, পোস্টার তৈরি হতো নানা রকম। কোথায় গেল সেগুলো? নেই। প্রশ্ন করলে উত্তরও নেই। উত্তর নেই বলে যাদের উত্তর থাকে না তারা রেগে যান। আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, দয়া করে রাখবেন না। আপনি আমাদের অভিভাবক, কিন্তু এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বড় হয়েছি। আমরা প্রত্যেকে প্রশ্ন করতে শিখেছি। আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের শিক্ষা, আমাদের চেতনা। বাঙালিকে নিয়ে আপনার তো প্রচুর গর্ব। আমি সে একজন বাঙালি। আমার শিক্ষা, আমার চেতনা, আমার বোধ আমাকে প্রশ্ন করতে শিখিয়েছে। এই কঠিন সময় সেই সমস্ত প্রথম দিন থেকে বলে আসে সেই সমস্ত মানুষ যারা রাস্তায় নেমে কাজ করছে, প্রশাসনের সমস্ত কর্মী, সর্বোচ্চ স্তরের কর্মী, তাদের সঙ্গে আমরা আছি, তাদের নিয়ে গর্ব করি, অহংকার করি। তারা আমাদের আমরা প্রাউড তাদের নিয়ে। কিন্তু তাই বলে যেখানে যেখানে অন্যায় হচ্ছে, যেখানে ভুল দেখতে পাচ্ছি, ভুল হচ্ছে। এই করোনা নিয়ে প্রথম দিন থেকে আমিও বলেছিলাম, আরো অনেকে বলেছিল যে টেস্ট না করলে বিপদ বাড়বে। কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে এই অসুখ আটকাতে পারবে না, সম্ভব নয়। কেউ শোনেনি। আমরা বলেছিলাম
সমাজের সব স্তরের মানুষকে নিয়ে একটা কমিটি হোক, আলাপ আলোচনা হোক, মত বিনিময় হোক, খোলা মনে কাজ হোক, হয়নি। শুধু একজনের ইচ্ছে সব কাজ হবে। এবং যারা কমিটি হলো, একটা অদ্ভুত কমিটি হলো, তাদের আজ কোনো পাত্তা নেই কারো। তাহলে কিশোর প্রত্যেকটা সিদ্ধান্ত তাহলে ভুল ছিল? দায় কে নেবে? কে দায় স্বীকার করবে? আজকে উচিত ছিল প্রথম থেকে প্রত্যেকটা জেলায়, এক একটা জেলায় দুজন তিনজন মন্ত্রীকে পাঠিয়ে দেওয়া। তারা সেখানে থেকে ডিএম এর সাথে কথা বলে সেখানে পরিকাঠামো তৈরি করবে। আজকে ঝড়ের সময়ও তাই। কেন জেলায় জেলায় মন্ত্রীরা আগে থেকে পৌঁছে যাননি? কেন আর্মি আগে আসেনি? কেন প্রত্যেকটা জায়গায় যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া যায় আগে থেকে নেওয়া হয়নি? কেন সিএসসি কর্মী যাদের কথা বলা হচ্ছে তাদের আগে থেকে আনিয়ে নেওয়া হয়নি? উত্তরবঙ্গ থেকে যে কর্মীরা এখন আসছেন কাজ করতে ইলেকট্রিকের, তাদের কেন আগাম আনিয়ে নেওয়া হয়নি? পূর্বাভাস ছিল অনেক আগে থেকে, অনেক বড় পূর্বাভাস ছিল, সাংঘাতিক ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, ঘটেওছে তাই। তবে কেন সে প্রস্তুতি ছিল না? মানুষ তো প্রশ্ন করবে। যাদের ইভ্যাকুয়েট করা হয়েছে তার জন্য আমরা প্রশংসা করব, তার জন্য ধন্যবাদ দেব আমরা। কিন্তু তারপরেও যারা দায়িত্বে আছেন, প্রশাসনে আছেন, সরকার চালাচ্ছেন, তারা ক্লাব চালাচ্ছেন না, তাদের এত উদ্ধত্ত মানায় না। তাদের অনেক বিনয়ী হতে হবে। তারা আমাদের কাস্টাডিয়ান, মালিক নন। আমাদের মালিক নন আপনারা কেউ। প্লিজ আমাদের মালিক মনে করবেন না। আমরা কারো ভৃত্য নই। আমরা রাজ্যের, এই দেশের নাগরিক, স্বাধীন নাগরিক। আমাদের বোধ বুদ্ধি চেতনাকে এত খাটো করে দেখবেন না, দয়া করে বলছি। এই রাজ্যের নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনাদের প্রত্যেককে এত খাটো করে দেখবেন না আমাদের। আপনার সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মনান্তর নেই। আপনার সাথে কোনো ব্যক্তিগত বিরোধ নেই আমার, কোনোদিনই থাকবে না, কোনোদিন ছিল না, থাকবেও না। আপনি আমারও মুখ্যমন্ত্রী। আজকে আপনার যে কোনো মানে ভালোতে আমারও ভালো লাগবে, খারাপ হলে আমারও খারাপ লাগবে। কিন্তু আমি যে কথাগুলো বলছি এটা আমার একার কথা নয়। এবং রাজনীতির ক্ষেত্রে বলবো, যা বামপন্থীদের এই যে সম্পূর্ণ অস্বীকার করার যে প্রবণতা, এই প্রবণতা এই রাজ্যে একটা স্বৈরতন্ত্রের জন্ম দিচ্ছে। ঠিক যেভাবে দিল্লি সরকারের ক্ষেত্রে আপনারা অভিযোগ করেন স্বৈরতান্ত্রিক মানসিকতা, ফেডারেল স্ট্রাকচার মানা হচ্ছে না, ঠিক একই অভিযোগ আপনাদের বিরুদ্ধে এই রাজ্যে। আপনারা সেই স্ট্রাকচার মানছেন না। শুধু একজনের কথায় যা হবার হচ্ছে, একজনের কথায় সবাইকে চলতে হচ্ছে। এরকম তো কথা ছিল না আমাদের। আমরা এই জন্য যারা পরিবর্তন চেয়েছিলেন, এই জন্য তারা পরিবর্তন চাননি। তারা উন্নত পশ্চিমবঙ্গ চেয়েছিলেন। আজকে বারবার যে টাকার কথা বলা হয়, এই যে যখন বামফ্রন্ট সরকার চলে যায়, স্বাধীনতার পর থেকে যে টাকাটা 2011 অবধি তারা ঋণ করেছিলেন, তার 9 বছরের মধ্যে 4 গুণ ঋণ বেড়ে গেছে। 64 বছরে যে ঋণ ছিল তার 4 গুণ বেড়ে গেছে 9 বছরে। কেন? এটা প্রশ্ন করাটা অন্যায়? রাজ্যের অর্থমন্ত্রী, তাকেও প্রশ্ন, কেন? আমরা তো নাগরিক, আমরা ট্যাক্স দিই, আমাদের অধিকার নেই জানার? তাহলে কোথায় অর্থ অপচয় হচ্ছে? ক্লাবের পেছনে এত টাকা, কোটি কোটি, 1200-1300 কোটি, বিভিন্ন মেলা খেলায় সারা বছর লেগে আছে, নানা উৎসব, তার পেছনে অর্থ, নেতা মন্ত্রীদের পেছনে অর্থ, নানা রকম ভ্রমণ চলছে, তার পেছনে অর্থ। অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে আপনারা বলছেন দেওয়ার মতো অর্থ নেই। কেন? কেন্দ্র সরকারকে তো নিশ্চয়ই দিতে হবে। মজা হচ্ছে যে আপনার দাবির পাশে বামফ্রন্টের যারা নেতা মন্ত্রী নেতৃত্ব তারা দাঁড়াচ্ছেন। যেদিন আপনার বিমান বসু সূর্যকান্ত মিশ্রকে অ্যারেস্ট করলেন, সেদিন সূর্যকান্ত মিশ্রের গলায় যে
প্ল্যাকার্ডটা ছিল সেখানে কেন্দ্রের যে রাজ্যের যে দাবি কেন্দ্রের কাছে তার সমর্থনে লেখা ছিল। ওই আপনারা তো কখনো করতে পারেননি, কখনো বলেননি যে রাজ্যকে টাকা দিতে হবে, কেন্দ্রকে কোনোদিন বলেননি। তাহলে রাজনীতি কারা করে এলো বা কারা করছে এখনো? হিসেব তো নিতেই হবে। আজ না হোক কাল হিসেব নেওয়ার ছিল। আজকে প্রশ্নগুলো তুললাম, আমি আবারও তুলব প্রশ্ন। শুধু মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত তার যারা পৃষ্ঠপোষক, ওই কীর্তনের দলের ধুয়ো দেওয়ার মতন যারা সবসময় ধুয়ো দিচ্ছেন এবং নানা অছিলায় একই ঘটনায় যদি দিল্লি থেকে কিছু হয়, দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তারা খুব উৎসাহ পান, অনেক উৎসাহ তাদের। কিন্তু সেই একই ঘটনা বা একই রকম ঘটনা যখন রাজ্যে ঘটে, তখন তারা নানা রকম অজুহাত খোঁজেন এড়িয়ে যাবার। তাই তাদেরকেও প্রশ্ন করছি, সিঙ্গুর, নন্দীগ্রাম সব উঠে আসুক, আবার আলোচনা হোক, তর্ক হোক, কলরব হোক, ভয়ের তো কিছু নেই। কারো কোনো, যে যার কথা বলবে, তার বিশ্বাস থেকে কথা বলবে, যুক্তি দিয়ে কথা বলবে, প্রমাণ নিয়ে কথা বলবে। আজকে তো প্রমাণ হয়ে গেছে, আজকে তো 9 বছর পার করেছি আমরা। ফাইল সরকারের হাতে, কার কি দুর্নীতি, কার কি সম্পত্তি, কে কোথায় কি পেয়েছে, কি করেছে, সব সরকারের কাছে আছে। তারা বের করুক তারা। আপনারা আসুন, আপনাদেরগুলো বেরোক। কোন কমিটির ভাতা কি হয়েছে, কি ছিল, কোন পুরস্কারের অর্থ কি ছিল, পরে কি হয়েছে, কে কতবার পুরস্কার পাচ্ছেন, কোন কোন দায়িত্বে আছেন, তার বিনিময়ে কি পাচ্ছেন। এতজন ইম্পর্টেন্ট পোস্টে সব পাঠানো হয়েছে, সাংসদ হয়েছেন, তারা সংসদে কদিন যান, মানুষের সঙ্গে তাদের কতটা যোগাযোগ, কি পরিকল্পনা, কি ভাবেন। এই এই উমফুনের সময় তারা কোন কোন বিপর্যস্ত অঞ্চলে, ঝড়ের সময়, ঝড়ের দিন বা ঝড়ের পরের দিন কোন কোন অঞ্চলে কোন কোন মানুষের সঙ্গে তারা ছড়িয়েছিলেন, কোন কোন মানুষের সঙ্গে থেকে হাতে হাত লাগিয়ে কাজ করেছেন। এত এত সাংসদ আমাদের, এত এত এমএলএ আমাদের শাসক দলের নেই, সরি নেই। একটা কথা বলবো, শেষ করবো যেটা বলে, এই কদিন আগে একটা গান শুনলাম না, ঝড় থেমে যাবে। শুনলাম নাকি ভাবনাটা মুখ্যমন্ত্রীর, তারই অনুপ্রেরণায়, ভাবনায় সব তৈরি হয়েছে। খুব অদ্ভুত ছবিটা। একজন অসুস্থ হচ্ছেন, তাকে, বাবা অসুস্থ একজনের, তাকে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের বড় কর্তা গাড়ি নিয়ে বাড়িতে চলে আসছেন। আচ্ছা, কোন রাজ্যে থাকেন যার এই ছবিটা বানাচ্ছেন? তিনি কোন রাজ্যে থাকেন বা যার মাথা থেকে ভাবনাটা আসছেন, তারা কোন রাজ্যে থাকেন? যদি মুখ্যমন্ত্রীর মাথা থেকে ভাবনা এসে থাকে, তাহলে তাকে একটাই কথা বলবো, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন এদেশের গরিব মানুষদের সাথে প্রায় কোনো সম্পর্ক নেই, জানেন না যে কি অবস্থায় তারা দিন কাটালো, হাতে কি পেলে তারা একটু জীবনটা ভালো করে বাঁচতে পারত এই সময়। আপনাদেরও তাই হয়েছে। ভালো ভালো ফ্ল্যাট, দামি দামি ফ্ল্যাট, সুন্দর সুন্দর সেজে থাকে ছেলে মেয়ে মানুষ, সম্মানীয় ব্যক্তি প্রত্যেকে, তারা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, যোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠিত। তাই তাদের কাছে লকডাউনের যে মানে, তারা যত সহজে ঝড় থেমে যাবে বলতে পারবে, গরিব মানুষ, বস্তির মানুষ, খেতে না পাওয়া মানুষ, যে সমস্ত দোকান বন্ধ হয়ে গেল, সেই সমস্ত মানুষ, বাসের কন্ডাক্টর, এদের পক্ষে ঝড় থেমে যাওয়াটা অত হেসে হেসে বলা সহজ ছিল না, অত সুন্দর করে বলা সহজ ছিল না। বাট আমরা তাদের গল্প শুনতে চেয়েছিলাম। তাদের জীবনে ঝড়টা আসলে তাদের জীবনে আসে, ঝড়টা সেই অর্থে আমাদের জীবনে খুব বেশি আসে না, আসেনি সেই অর্থে খুব বেশি। ঝড় এসেছিল তাদের জীবনে। তো যে গল্পে আমি দেখি যে একজনের বাবা অসুস্থ হয়েছে বলে তিনি একজন নামী ভদ্রমহিলা,
তার বাবা অসুস্থ, তাই পুলিশের বড় কর্তা তাকে পৌঁছে দিচ্ছে। আর ওই একই শহরে 3 দিন না 4 দিন আগে জানতে পাই বাঘাযতীনে একটা বাড়িতে একজন বয়স্ক বৃদ্ধ দম্পতি, প্রায় 80 বছর উপর বয়স, ক্যান্সার পেশেন্ট, তার বাড়ির গেটটা পুলিশ আটকে দিয়ে গেছে। কি না, প্রথমবার করোনা টেস্টেতে পজিটিভ এসেছিল, তারপর 2বার টেস্ট হয়েছে, 2বারই নেগেটিভ হয়েছে, কিন্তু তারপরও 1 মাস ধরে তার বেরোতে পারে না, সে ওষুধ আনতে পারে না, সে পাড়ার ছেলেদের হাতে পায়ে ধরে কোনো রকমের জিনিসপত্র আনায়। পুলিশকে বলাতে পুলিশ জানিয়েছে যে আপনার বেরোতে হলে আপনি ভেঙে বেরোন, পুলিশের যা করার তাই করবে। ছবি করলে এই গল্পটা নিয়ে ছবি করুন। 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, 80 বছরের দম্পতি। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের ধমক না দিয়ে সেই পুলিশ অফিসারকে ধমক দিন যারা দায়িত্বটা নেয়নি। আপনি স্টেপ নিন তার বিরুদ্ধে, বিহিত করুন সেই বৃদ্ধ বৃদ্ধার। এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে হয়ে চলেছে। তাই আমার অনুরোধ, আমার দাবি, এই মুহূর্তে আমাদের সবাইকে যেতে একসঙ্গে থাকতে হবে, হাতে মানে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে এক থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আমি ব্যক্তিগতভাবে ঘরে বসে নেই, অনেকেই আমার মতো ঘরে বসে নেই, যে যার সাধ্য মতো যা করার করছে, কম বেশি আমরা করব, প্রশাসনের সঙ্গে থাকব, কোনো রকম গুজব ছড়াতে দেব না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব, কোনো বিভেদকে আমরা প্রশ্রয় দেব না। কিন্তু দয়া করে আমাদের আপনারা ধমক দেবেন না, ভয় দেখাবেন না, আইনের ভয় দেখাবেন না, প্রশ্ন করলে দাবিয়ে দেবেন না, চুপ করিয়ে দেবেন না। কারণ প্রশ্ন তখনই থামিয়ে দেওয়া হয় যখন প্রশ্নের উত্তর থাকে না। তো যেদিন এ রাজ্যে এটাই হবে সিস্টেম যে প্রশ্ন করলেই তাকে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হবে, প্রশ্ন করলেই প্রশাসন তার বাড়িতে পুলিশ পাঠাবে, নিশ্চিত করে জানবেন সেদিন তাহলে এ রাজ্যের গণতন্ত্র নেই। আমার বিশ্বাস এখনও এই রাজ্যে সে পরিস্থিতি তৈরি হয়নি, যাতে আগামী দিনে তৈরি না হয় তাতে সেটা দিকে আপনারা নজর রাখুন। আর সাধারণ মানুষকে বলবো যে আপনাদের সময় এসেছে এবার সবটা খোলা মনে বিচার করার। যারা আপনাদের যা যা বুঝিয়েছিল, যা যা বলেছিল, তাদেরকে প্রশ্ন করার, যেখানে যেভাবে পারবেন ভদ্রতা সভ্যতা মাথায় রেখে, কোনো রকম অসভ্যতা না করে, খারাপ শব্দ না বলে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হতে পারে বিভিন্নভাবে এই প্রশ্নগুলো তুলুন যে কি হলো সেদিনের সেই ঘটনাগুলোর। তার বিচার আমরা চাই, তার বিহিত আমরা চাই, এবং এই আন্দোলনে সেই সমস্ত মানুষ যারা সেদিন পথে নেমেছিলেন, নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে গিয়েছিলেন, তাদেরকেও আমরা পাশে চাই। কারণ তারা তো সাধারণ মানুষের জন্যই লড়েছিলেন। আমরা সেই সাধারণ মানুষের জন্য আজকে লড়ছি, তাদের প্রতি অন্যায় হয়ে থাকলে তার বিচার চাইছি। সেই আন্দোলনে আমরা সবাইকে চাই। দেখুন কজনকে আপনারা সাথে পান। আজকে এই অবধি, সবাই তোমরা ভালো থেকো। শেষে বলবো একদম আমার যারা এই সময় সাধারণ লোকের পাশে কাজ করছে প্রত্যেককেই বলবো, তার সঙ্গে সঙ্গে আমার বামপন্থী কর্মীদের, ভাইদের, বন্ধুদের বলবো, ভাই বোন বন্ধু ছেলে মেয়ে প্রত্যেককে বলবো, তোমরা এই সময় যে কাজটা করলে বা করছো, ইতিহাস তোমাদের মনে রাখবে। একটা নির্বাচনে জেতা কি হেরে যাওয়া বড় শেষ কথা নয়, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে নিজেদের প্রাণের ভয় না করে তোমরা সাধারণ লোকের পাশে যেভাবে দাঁড়িয়েছ, তাতে একটা জিনিস প্রমাণ করতে পেরেছো তোমরা যে বিরোধী থাকা মানেই শুধু রাস্তা আটকে বসে পড়া নয়, ভাঙচুর করা নয়। বিরোধী থাকা মানে আরো অনেক কিছু, আরো অনেক বড় দায়িত্ব। তোমাদের প্রত্যেককে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে কারো মেসেজ পড়া হয়নি, আই এম ভেরি সরি। কারো কথার উত্তর দিতে পারিনি, তোমরা কিছু মনে করো না, কারণ অনেক কিছু বলার ছিল, সেগুলো তোমায় টানা বলে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।